গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা আগেই জেনেছো যে আমি তোমাদের ব্যাকরণের ক্লাস নেব। তোমাদের বাংলা ব্যাকরণে ফার্স্ট সামেটিভের মধ্যে ছিল ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, যেটা ক্লাসে তোমাদের শেষ হয়ে গিয়েছিল। সেকেন্ড সামেটিভে রয়েছে লিঙ্গ বচন। আজকে আমরা লিঙ্গটা পড়ব। বাড়িতে বই অবশ্যই দেখবে এই পড়াটা যখন শুনবে, ঠিক আছে? তাহলে দেখো, তোমরা জানো যে আমাদের পৃথিবী অনেক কিছু দিয়ে গঠিত। এখানে যেমন জীব আছে, সেরকম জড় পদার্থও আছে। অর্থাৎ আমরা পৃথিবীর সমগ্র জিনিসকে কিন্তু প্রধানত দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে যাদের প্রাণ আছে তারা হচ্ছে জীব জগতের মধ্যে পড়ে, আর যাদের প্রাণ নেই তারা হচ্ছে জড় জগতের মধ্যে পড়ে। প্রথমভাবেই আমরা কিন্তু এই দুটো ভাগ করে ফেলি, ঠিক আছে? এবার যাদের মধ্যে প্রাণ আছে তাদেরও কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি। আমরা যেমন মানুষ, আমরা উন্নত শ্রেণীর জীব, মনুষ্যতর জীব আছে, যেখানে পশু জন্তু আছে, গাছ আছে ইত্যাদি, ঠিক আছে? তাহলে এই সমস্ত এই যে প্রাণযুক্ত যে জগৎ, জীব জগৎ, এই জগতের মধ্যে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের আমরা প্রথমত দুটি শ্রেণীতে ভাগ করে দিই সমগ্র প্রাণী জগৎকে। একটা হচ্ছে কি পুরুষ জাতি, আর একটা স্ত্রী জাতি। এই পুরুষ জাতিকে যে শব্দ দ্বারা নির্দেশ করা হয় সেই শব্দগুলি হলো পুংলিঙ্গবাচক শব্দ, ঠিক আছে? আর এই প্রাণী জগতের মধ্যে যে শব্দগুলো স্ত্রী জাতিকে নির্দেশ করে তাই হলো স্ত্রীলিঙ্গবাচক শব্দ, ঠিক আছে? এছাড়া আর কি আছে না, এমন কিছু শব্দ আছে যেগুলো পুরুষ জাতিকেও বোঝায়, স্ত্রী জাতিকেও বোঝায়, অর্থাৎ দুজনকে একত্রে বোঝায়, কোনো একটা শ্রেণীকে নির্দেশ করে। সেখানে পুরুষ বা স্ত্রী আলাদা করে বোঝানো হয় না। সেটা আবার কি উভয় লিঙ্গ বা উভলিঙ্গ বাচক শব্দ, ঠিক আছে? আর যে জড় জগতের কথা বললাম, যাদের মধ্যে প্রাণ নেই, তারা সমগ্র তার যে সব কিছু, জল হতে পারে, মাটি হতে পারে, হাওয়া হতে পারে, যা কিছু পেন, খাতা, বই, চেয়ার, টেবিল ইত্যাদি, যাদের প্রাণ নেই তারা সবাই কিন্তু ক্লীবলিঙ্গ বা লিঙ্গের অন্তর্গত। অর্থাৎ এই সমস্ত জড় বস্তুকে যে শব্দ দ্বারা বোঝানো হয় সেগুলোই হচ্ছে ক্লীবলিঙ্গবাচক শব্দ, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমেই প্রশ্ন হবে, তাহলে লিঙ্গটা কি? তাহলে লিঙ্গ হচ্ছে এমন এক চিহ্ন যা একই গোষ্ঠীভুক্ত অনেক সদস্যদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সাহায্য করে। অর্থাৎ ধরো মানুষ তো আমরা সমগ্র জাতি, আমাদের মধ্যে প্রথম পার্থক্য কি? দুটো একটা ছেলে একটা মেয়ে। তাহলে লিঙ্গ হচ্ছে এরকমই একটা চিহ্ন যা একই গোষ্ঠী, মানুষ হচ্ছে একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রাণীর মধ্যে আলাদা আলাদা পার্থক্য করা। তাহলে মানুষ এই যে জাতি, মানুষ এই যে শ্রেণী, এই শ্রেণীর মধ্যে প্রথমত লিঙ্গ হচ্ছে প্রথমত পার্থক্য সৃষ্টি করে। একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে স্ত্রী, ঠিক আছে? তাহলে যদি মাথাতে আসে বা প্রশ্নতে তোমাদের সংজ্ঞালেখ আসবে না, কিন্তু জেনে রাখা দরকার। তাহলে লিঙ্গ হচ্ছে এমন একটা চিহ্ন যা একই গোষ্ঠীভুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে পার্থক্য নিরূপণ করতে সাহায্য করে। অর্থাৎ তোমার থেকে তোমার বোন আলাদা কিসে, মায়ের থেকে বাবা আলাদা কিসে, এগুলো পার্থক্য নিরূপণ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে লিঙ্গ। এবং আমরা জেনে নিলাম তাহলে লিঙ্গ কিন্তু 4 প্রকারের হয় সাধারণত। প্রথম হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ জাতিকে বোঝায় যে লিঙ্গের সাহায্যে, সেটাই হচ্ছে পুংলিঙ্গ। যেমন আমরা কি বলতে পারি, বাবা, দাদা, দাদু, রাম, শ্যাম, বাঘ,
সিংহ, যেগুলো পুরুষদের বোঝায়, সেগুলো মনুষ্য হতে পারে বা মনুষ্যতর জীবও হতে পারে। বলদ, ঠিক আছে, সেগুলো হচ্ছে পুংলিঙ্গ। এরপর আসছি স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ তাহলে স্ত্রীবাচক বা স্ত্রীবাচক শব্দ বা স্ত্রী জাতিকে বোঝায়, যেমন মা, দিদা, ঠাকুমা, দিদি, বোন, শিক্ষিকা, ছাত্রী, বাঘিনী, বাঘ বলেছি পুংলিঙ্গে, তাহলে বাঘিনী, সিংহী, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে মনুষ্যতর প্রাণী এবং মনুষ্য উভয়ের ক্ষেত্রে কিন্তু এই স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ কিন্তু দেখা যায়। এরপর আসছি উভলিঙ্গ। উভলিঙ্গ কি বলেছিলাম আগে, যে শব্দগুলো না স্ত্রীকে বোঝায় না পুরুষকে বোঝায়, যেমন সন্তান। সন্তান হলে কি হয়, যে বাড়িতে একটা সন্তান আছে, সেটা কন্যা সন্তান না পুত্র সন্তান সেটা কিন্তু বোঝা গেল না, সন্তান, ঠিক আছে। এরকমই আরও কি হতে পারে, চিকিৎসক। কোন চিকিৎসক, সেটা চিকিৎসক মানে যিনি চিকিৎসা করেন, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এরপর আসছি ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ হচ্ছে কি না, জড় সমস্ত বস্তু, যাদের প্রাণ নেই তাদেরকে বোঝানো হয় ক্লীবলিঙ্গের সাহায্যে। খাতা, পেন, বই, চেয়ার, টেবিল, বিছানা, সব কিছু। তোমাদের এই লিঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রধানত প্রশ্ন আসে, লিঙ্গ পরিবর্তন করো কিংবা লিঙ্গ নির্ণয় করো। লিঙ্গ পরিবর্তন করো মানে হচ্ছে, ধরো তোমায় যেটা দিয়ে দেবে সেটা পুংলিঙ্গ হলে সেটা স্ত্রীলিঙ্গে নিয়ে যেতে হবে, আর যেটা দেওয়া থাকবে সেটা যদি স্ত্রীলিঙ্গ থাকে সেটা কিন্তু পুংলিঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি বাঘ থাকে বাঘিনী করতে হবে, যদি বাঘিনী থাকে বাঘ করতে হবে। এই যে বাঘ থেকে বাঘিনীতে নিয়ে যাওয়া হচ্ছে, এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এবার আমরা দেখব। দেখো, প্রথম নিয়ম হচ্ছে যে পুংলিঙ্গবাচক শব্দের শেষে আকার আ, ই। আ হচ্ছে আকার দেওয়া, ই হচ্ছে রস্যিকার হতে পারে বা দীর্ঘিকার হতে পারে। আনি, আনি হচ্ছে নয় রস্যি হতে পারে বা নয় দীর্ঘি হতে পারে। ইনি হচ্ছে ই নয় রস্যি হতে পারে আবার নয় দীর্ঘি হতে পারে, ইত্যাদি যুক্ত করে আমরা কিন্তু পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে নিয়ে যেতে পারি। যেমন এখানে উদাহরণ দেখো, আমি বলছি সুমন। সুমন হচ্ছে পুংলিঙ্গ। সুমন থেকে আমরা যখন লিঙ্গ পরিবর্তন করব, তাহলে আমি কি বলেছি, আ যুক্ত করা হয়। তাহলে দেখো, সুমনের সঙ্গে যদি আমি একটা আ যোগ করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, সুমনা। তাহলে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে নিয়ে চলে যাচ্ছি আ যুক্ত করে। এরকম আরও হতে পারে অমৃত, অমৃতা, অসীম, অসীমা, সদস্য, সদস্যা, অনেক আছে, অনেক উদাহরণ আছে যেখানে পুংলিঙ্গ বাচক শব্দের শেষে শুধুমাত্র আকার যুক্ত করা হচ্ছে। এরপর ই যুক্ত করা, রস্বইও যুক্ত করা হতে পারে, দীর্ঘিও যুক্ত করতে পারে। প্রথমে একটা রস্যি যুক্ত করে দেখো, মামা থেকে মামি হয়েছে, মামিটা ময় রস্যি হয়ে গেছে, তাহলে রস্যি যুক্ত হয়েছে। তাহলে এই রস্বস্বর যুক্ত হওয়ার জন্যই কিন্তু মামা থেকে মামি হয়েছে। এইরকম আরও উদাহরণ হচ্ছে চাচা, চাচি, কাকা, কাকি ইত্যাদি। আবার দীর্ঘিকার যোগ হলে কি হতে পারে, দেখো, যুবক, যুবতী। তয় দীর্ঘি হচ্ছে, এখানে কিন্তু তয় রস্যি নয়, মামি যেমন রস্যিকার ছিল, এটা দীর্ঘিকার। তাহলে যুবক, যুবতী, এরকম আরও উদাহরণ হতে পারে ছাত্র, ছাত্রী, নেতা, নেত্রী ইত্যাদি। এরপর দেখো, আনি বা আনি মানে নয় রস্যি বা নয় দীর্ঘি, এটা যোগ হওয়ার কথা ছিল। এই রকম দুটো উদাহরণ দেখো। প্রথমে নয় রস্যি দিয়ে ধোপা থেকে ধোপানি। ধোপা তোমরা জানো, ধোপা কাকে বলা হয়, যারা জামা কাপড় পরিষ্কার করে, সেটা হচ্ছে ধোপা। তাহলে ধোপাটা হচ্ছে কি পুংলিঙ্গ, ধোপানি হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখানে কিন্তু আনি যোগ হয়েছে, অর্থাৎ নয় রস্যিকার যোগ হয়েছে। এরকম আর উদাহরণ কী হতে পারে, ঠাকুর, ঠাকুরানী, মহারাজ, মহারানী ইত্যাদি। এবার যদি নয় দীর্ঘি যুক্ত হয় কীরকম হবে না, শিব, শিবানী, নয় দীর্ঘি। এইরকম আরও উদাহরণ হচ্ছে পারে রুদ্র, রুদ্রাণী, ইন্দ্র, ইন্দ্রাণী ইত্যাদি। এরপর আসি ইনি যুক্ত করে, রস্যি নয় রস্যিকার, তাহলে ইনি যুক্ত করে হতে পারলে যুক্ত হলে কি হবে না, বাঘ, বাঘিনী,
অভাগা অভাগিনী, আর 9 দীর্ঘযুক্ত হলে কি হবে? নন্দন নন্দিনী। তাহলে এখানে আমি মাত্র কয়েকটা গুটিগত উদাহরণ দিয়েছি। এটা হচ্ছে পুংলিঙ্গের, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের উদাহরণ। তাহলে এছাড়াও তোমরা বই থেকে আরও উদাহরণ পেয়ে যাবে, তাহলে বইটাও পড়বে, তোমরা আরও অনেক উদাহরণ পেয়ে যাবে। এরপর আসি আমরা দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম কি আছে না, পুংলিঙ্গবোধক শব্দের শেষে যদি অক থাকে, অক শব্দটা ক মানে উচ্চারণ ক্ষেত্রে যদি অক কথাটা আসে, তাহলে সেই শব্দটিকে যখন আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব, সেখানে ইকা যুক্ত করতে হবে, অর্থাৎ ইকা যুক্ত করে অকটা তুলে দিয়ে ইকা যুক্ত করতে হবে, মানে অকের সঙ্গে ইকা যুক্ত করতে হবে, যার ফলে আমরা কিন্তু স্ত্রীলিঙ্গ পাবো। যেমন দেখো নায়ক, অক, নায়ক, সেটা হচ্ছে নায়িকা, ইকা, অকাটা ইকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। গায়ক, গায়িকা, তাহলে অকটা ইকা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। অধ্যাপক, অধ্যাপিকা। 3 নম্বর নিয়মে আসো, যে পুংলিঙ্গবোধক শব্দের শেষে যদি বান বা মান থাকে, অর্থাৎ পুংলিঙ্গ যেটা বোঝাচ্ছে তার শেষে যদি বান থাকে, তাহলে স্ত্রীলিঙ্গে নিয়ে যাওয়ার সময় বতি হবে, আর যদি মান থাকে তাহলে মতি হবে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, বুদ্ধিমান, তাহলে সেটা পুংলিঙ্গ, এখানে মান শব্দটি যুক্ত আছে, যখন সেটা স্ত্রীলিঙ্গে নিয়ে যাচ্ছি তখন বুদ্ধিমতী, মতিটা যুক্ত হয়ে যাচ্ছে। গুণবান, বান আছে সেই জন্য গুণবতী, তাহলে বান থাকলে বতী, মান থাকলে মতি হয়ে যায়। 4 নম্বর নিয়মে আছে দেখো, যে এমন কিছু কিছু শব্দ আছে যেখানে পুংলিঙ্গবোধক কিছু একটা শব্দ যুক্ত থাকে, পুংলিঙ্গ বোঝানোয়, সেই ধরনের শব্দকে আমরা যখন স্ত্রীলিঙ্গে নিয়ে যাব, তখন সেই পুংলিঙ্গবাচক শব্দটিকে আমাদের স্ত্রীলিঙ্গবাচক শব্দে নিয়ে যেতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, বনপো। এই পো, পো শব্দটা কিন্তু পুংলিঙ্গ, কারণ পো মানে হচ্ছে ছেলে, গ্রাম্য দিকে কিন্তু পো বলা হয়, ছানা বলা হয়, দেখবে ছানাটা সবার জন্য, মেয়েদের জন্যও বলা হয়, ছেলেদের জন্যও বলা হয়, কিন্তু পো কথাটা ছেলেদের জন্যই বলা হয়। বোনপো, ভাইপো, অর্থাৎ বোনপো মানে বোনের ছেলে, ভাইপো ভাইয়ের ছেলে, ঠিক আছে। এই যে পো, এটা যে পুংলিঙ্গবাচক শব্দ, যখন আমি এটা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব, তখন আমার এই পোটা হচ্ছে, বোনটা ঠিক আছে, পোটা হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, তাই দেখো বঞ্ঝি, এটা যখন আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে এলাম বঞ্ঝি, কারণ ঝি হচ্ছে স্ত্রী শব্দ, অর্থাৎ ঝি দ্বারা আমরা কিন্তু কন্যা সন্তানকে বোঝাই, ভাইঝি, বঞ্ঝি, অর্থাৎ ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে, ঠিক আছে। তাহলে বোনপো, ভাই, বোনপো, বঞ্ঝি, ভাইপো থাকলে ভাইঝি হতো। এরপর হচ্ছে দেখো আরেকটা উদাহরণ, ভদ্রলোক। লোক শব্দটা তোমরা জানো পুংলিঙ্গ, অর্থাৎ লোক বলতে ছেলেদের বোঝানো হয়, সেটা যখন আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব তখন কি ভদ্র মহিলা, ভদ্রলোক ছিল, লোকটা পার্ট চেঞ্জ করে দিয়ে আমরা মহিলা করে দিলাম, যেহেতু মহিলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে বোঝা যাচ্ছে যখন কোনো পুং শব্দ যুক্ত থাকবে তখন সেটা স্ত্রী শব্দ করে দিতে হবে, করে লিঙ্গ পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এই যে আমরা 4টে নিয়ম দেখলাম, এই 4টে নিয়ম অনুসারেই যে লিঙ্গ পরিবর্তন করতে হবে তা কিন্তু নয়। আমরা যদি দৈনন্দিন ব্যবহারের কথার ওপর কথাগুলো খেয়াল করি, তাহলে বুঝতে পারবো এইসব নিয়ম ছাড়াও কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে পরিবর্তন হয়। কিছু শব্দ আছে যেগুলো পুংলিঙ্গবোধক শব্দ, যাকে আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে গেলে কোনো ওই পূর্বোক্ত 4টে নিয়ম তো খাটেই না, কিন্তু সম্পূর্ণ একটা নতুন শব্দ সেখানে এসে যায়। যেমন দেখো, ছেলে, মেয়ে, পুত্র, কন্যা, বর, কনে, মা, বাবা। আমি মাত্র 4টে উদাহরণ দিলাম, এরকম আরও অনেক উদাহরণ আছে যেখানে পূর্বোক্ত মানে আগের যে 4টে নিয়মের কথা বলেছি সেই 4টে নিয়ম খাটে না। পুংলিঙ্গ একটা অন্য শব্দ, আর স্ত্রীলিঙ্গে পরিণত করলে একদম অন্যরকম একটা শব্দ তৈরি হয়। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে দৈনন্দিন শব্দের ব্যবহারের দিকে খেয়াল করতে হবে, যে কোন শব্দটি কোন জাতিকে বোঝানো হচ্ছে, পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে না স্ত্রী জাতিকে বোঝানো হচ্ছে। এরপর আসি আমরা 6 নম্বর নিয়মে। দেখো না, এমন কিছু শব্দ আছে যা উভয় লিঙ্গ, ঠিক আছে, বা উভলিঙ্গ শব্দ, কিন্তু
আমরা যদি সেই শব্দগুলোকে উচ্চারণ করি তাহলে মনে হবে যেন আমরা পুরুষ জাতিকেই বোঝাচ্ছি। যেমন ধরো একটা কবি, কবি বললেই আমাদের প্রথম মাথায় আসে কিন্তু কোনো একটা পুরুষ কবি, যিনি কবি পুরুষ, যিনি কবিতা লেখেন। কবি বললেই কিন্তু আমাদের মেয়েদের কথা আসে না, যে এমন একটি মহিলা যিনি কবিতা রচনা করেছেন। কবি মানেই আমাদের মাথাতেই আসবে পুরুষ। সেই জন্য এই ধরনের শব্দ যখন আমরা পরিবর্তিত করবো, যেহেতু আমরা এটাকে কবিটাকে আমরা পুরুষবাচক শব্দ হিসাবেই ধরি, সেই জন্য এটাকে যখন আমরা চেঞ্জ করব, পরিবর্তিত করব বা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব, তখন আমরা সেখানে একটা স্ত্রীবাচক শব্দ যুক্ত করে দেব। যেমন কবি আমরা যদি পরিবর্তিত করি মহিলা কবি, খেলোয়াড় মহিলা খেলোয়াড়। তোমরা জানো খেলোয়াড় হচ্ছে কি, যে খেলে। তাহলে খেলোয়াড় হচ্ছে, আমরা যদি মনে করি খেলোয়াড় যে কোনো খেলা, ক্রিকেটার, দেখো ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট দল আছে, কিন্তু ক্রিকেটার বললেই আমরা কিন্তু কোনো মেয়ের কথা মনে করি না, আমরা প্রথমেই আগে ছেলেদের কথা মনে করি। তাহলে ক্রিকেটার মহিলা ক্রিকেটার, দৌড়বীর বা দৌড়বাজ মহিলা দৌড়বাজ বা মহিলা দৌড়বীর, ঠিক আছে। ফুটবলার মহিলা ফুটবলার, তাহলে খেলোয়াড় মহিলা খেলোয়াড়। চিকিৎসক, চিকিৎসক মানে যিনি চিকিৎসা দেন। এখন কোভিড পরিস্থিতিতে বুঝতেই পারছো চিকিৎসকের ভূমিকা কতখানি, কিন্তু চিকিৎসক বললেই আমাদের কিন্তু কোনো পুরুষ চিকিৎসকের কথাই মনে পড়ে। তাহলে যদি কোনো মহিলা চিকিৎসকের কথা বলতে যাই তাহলে কিন্তু সেটা মহিলা কথাটা যোগ করতে হবে, ঠিক আছে। চিকিৎসক কিন্তু সাধারণত উভয়লিঙ্গ শব্দ, কিন্তু আমরা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে সেটা কিন্তু পুরুষ জাতিকে বোঝাতেই ব্যবহার করি। সেই জন্য স্ত্রী জাতীয় চিকিৎসককে বোঝাতে গেলে আমাদের মহিলা শব্দটি যোগ করে বলতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা মোটামুটি 6টা নিয়ম পড়লাম। 6টা নিয়মের মধ্যে খুব অল্প পরিমাণ তোমাদের আমি উদাহরণ দিলাম। এই উদাহরণগুলো ছাড়াও বইতে তোমরা আরও অনেক উদাহরণ পাবে। এছাড়াও তোমাদের দৈনন্দিন জীবনে কিন্তু তোমরা অনেক উদাহরণ দেখতে পাবে। যখনই কিছু একটা শব্দ শুনবে, যদি দেখো সেটা পুংলিঙ্গবাচক, তাহলে তার স্ত্রীলিঙ্গ কী হবে নিজে জানার চেষ্টা করবে, বড়দের জিজ্ঞেস করবে। বা সেটা যদি স্ত্রীবাচক শব্দ হয় তাহলে পুংবাচক শব্দ কী হবে সেটা তোমরা জেনে নেবে। আর যেটা বলি, তোমাদের পরীক্ষায় যা আসবে, ধরো লিঙ্গ পরিবর্তন করো বা লিঙ্গ নির্ণয় করো, সেই যে শব্দগুলো দেওয়া থাকবে, শব্দগুলো তোমাদের কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্গত যে সমস্ত কবিতা আছে, যে সমস্ত গল্প আছে, তার থেকে শব্দগুলো তুলে দেওয়া হবে। সেই জন্য যখনই কোনো কবিতা বা গল্প পড়বে, তখনই সেই শব্দগুলো কোন লিঙ্গবাচক শব্দ সেগুলো কিন্তু নিজেরা জেনে নেবে, এবং তার যদি অন্য রূপ থাকে, অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলে তার পুংলিঙ্গ জেনে নেবে, যদি পুংলিঙ্গ থাকে তাহলে তার স্ত্রীলিঙ্গ রূপ কী হবে জেনে নেবে। তাহলে তোমাদের পরবর্তীকালে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা অনেকেই ভুল করো, দুরকম প্রশ্ন হয়, আমি প্রথম থেকে বলছি যে লিঙ্গ পরিবর্তন করো আর লিঙ্গ নির্ণয় করো। আমি বাড়ির কাজে এই 2 ধরনেই দিচ্ছি। লিঙ্গ নির্ণয় করো, দেখো নির্ণয় করো মানেই হচ্ছে কিন্তু যেখানে আমরা কোন যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো কোন শ্রেণীভুক্ত। আমরা 4টে লিঙ্গ নাম পড়েছি, 4টে প্রকারভেদ পড়েছি। তাহলে এখানে আমি 20টা শব্দ দিয়েছি, সেই শব্দগুলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ না ক্লীবলিঙ্গ। এই 4টে শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর অন্তর্গত সেগুলোই কিন্তু তোমাকে করতে হবে। অর্থাৎ 4টে কলাম করবে, করে এক জায়গায় লিখবে পুংলিঙ্গ, এক জায়গায় লিখবে স্ত্রীলিঙ্গ, এক জায়গায় লিখবে উভলিঙ্গ, আর এক জায়গায় লিখবে ক্লীবলিঙ্গ। এবার প্রথমে আছে দেখো সন্ন্যাসী। সন্ন্যাসী কোন লিঙ্গবাচক শব্দ? যদি পুংলিঙ্গবাচক শব্দ হয় তাহলে পুংলিঙ্গের নিচে লিখবে, যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয় স্ত্রীলিঙ্গের নিচে লিখবে, যদি উভলিঙ্গবাচক শব্দ হয় উভলিঙ্গের নিচে লিখবে, আর যদি মনে হয় এটি ক্লীবলিঙ্গের অন্তর্গত তাহলে সেখানে লিখবে। ক্লিয়ার? আমি শুধু এই 20টা পড়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু করবে, করে নিয়ে গ্রুপে পোস্ট করতে হবে না, নিজেরা মুখস্থ করো, আমি খুব শীঘ্রই পরীক্ষা নেব। দেখো সন্ন্যাসী, সাহেব, শিক্ষিত,
বিদ্যাবান, পত্রিকা, মহাশয়া, খাতা, মহারানী, উত্তর, লেখিকা, কলম, কন্যা, বৃদ্ধ, দাদা, গিন্নি, সঙ্গীতা, কাগজ, দৌড়বাজ, ফল বিক্রেতা, সন্তান। ঠিক আছে, আর একটা দেখো, এই যে এইভাবে করবে, লিঙ্গ নির্ণয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। ঠিক আছে, 4টে ভাগ করবে, যেটা যেটা হবে নিচে নিচে উত্তরগুলো লিখবে। আর 2 নম্বর হচ্ছে কি, লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ পরিবর্তন করো মানেই হচ্ছে কি, যেটা দেওয়া থাকবে সেটা, এই দেখো আমি করে দিয়েছি, 2টো ছক করবে, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। যে শব্দটা আছে, যে পূজনীয়া, পূজনীয়া শব্দটি যদি পুংলিঙ্গবাচক হয় এখানে লিখবে পূজনীয়া, তার স্ত্রীরূপ কি হবে সেটা পাশে লিখবে। আর যদি পূজনীয়াটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয় এখানে লিখবে, এবং তার পুংলিঙ্গবাচক কি শব্দ হবে সেটা এখানে লিখবে। ঠিক আছে, তাহলে পাশাপাশি করবে। তাহলে পূজনীয়া, মাসি, অধ্যাপক, প্রকাশক, জেঠু, সুস্মিতা, বিদ্বান, অনন্য, লেখিকা, পাঠিকা। ঠিক আছে, এখানে 10টা দেওয়া আছে, কোনটা কোন লিঙ্গবাচক শব্দ সেখানে লিখবে, এবং তার বিপরীত রূপটাও কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল, লিঙ্গ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। ভালো করে পড়ো, দৈনন্দিন জীবনে শব্দ ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখো যে কোন কোন শব্দ আমরা ব্যবহার করছি, তাহলেই কিন্তু এই লিঙ্গ পরিবর্তন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।